আপনি সবসময় জামাত ইসলামকে নিয়ে, জামাত ইসলামের আকীদা নিয়ে আপনি সবসময় প্রশ্ন তুলেছেন আপনার বিগত সময়কালীন সময়ে। এবং আপনি একটা দলে ছিলেন যেটি হলো ইসলামী আন্দোলন, এবং তাদের আকীদা বলুন, তাদের আদর্শকে আপনি লালন করেছেন। শুধুমাত্র ইসলামী আন্দোলন নয়, এই পন্থী আহ আপনি একটা আদর্শকে সবসময় লালন করেছেন। এখন হঠাৎ করে আপনার এই একদম পুরোপুরি উল্টা দিকে পরিবর্তন হওয়ার কারণ কি? বিষয়টা কি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, আর রাজনৈতিক, নাকি আপনার যে ইসলামী আদর্শ সে জায়গাতে আপনি কম্প্রোমাইজ করেছেন? বিশেষ করে জামাতের যে আদর্শ সেটিকে কি আপনি গ্রহণ করেছেন? আর আপনার আগের অবস্থান আর বর্তমান অবস্থানের মধ্যে ফারাক কিভাবে আপনি এটাকে জাস্টিফাই করবেন, জনাব আলী হাসান ওসামা প্লিজ? আকিদাটা কি এখানে বেশি আপনি গুরুত্ব দিয়েছেন আপনার পরিবর্তনের মধ্যে, নাকি আপনার রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে, কেন যখন মাত্র আর 20-25 দিন আছে সামনে জাতীয় ইলেকশন, এখানে কি এই পরিবর্তনের পিছনে অন্য কোনো কিছু কাজ করেছে কিনা যার কারণে আপনি এই মুহূর্তে সিদ্ধান্তটা নিয়েছেন? না, আপনি দুটো পয়েন্টে কথা বলেছেন। প্রথম বিষয় হলো, আপনি জিজ্ঞেস করলেন যে আপনি একসময় জামায়াতে ইসলামীর আকীদা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন, এখন জামায়াতে ইসলামীতে যোগদান করার রহস্য কি। দ্বিতীয় বিষয় বলেছেন যে আপনি একসময় ইসলামী আন্দোলনে ছিলেন, সেখান থেকে বেরিয়ে জামায়াতে ইসলামে আসার কারণ কি, সম্পূর্ণ উল্টো হওয়ার কারণ কি। প্রথমটার জবাব হলো, আমি শুধুমাত্র জামায়াতে ইসলামী না, আমি যেখানে যখন ভুল দেখেছি, ত্রুটি দেখেছি, কোনো অসঙ্গতি দেখেছি, সেখানে আমি প্রতিবাদ করেছি। আমি এই নীতিতে বিশ্বাসী, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ। যেখানে প্রতিরোধ সম্ভব প্রতিরোধ, যেখানে প্রতিরোধ সম্ভব না কমাস কম প্রতিবাদ। তো যার কারণে জামায়াত ইসলামী নিয়ে আমার ইতিবাচক বহু মন্তব্য আছে, এবং বিভিন্ন ধরনের সমালোচনা আছে, এবং এই সমালোচনাগুলো কোনোটি বিদ্বেষ থেকে না, বরঞ্চ সেগুলো এই দৃষ্টিকোণ থেকে যে সমালোচনা ছাড়া কখনো সংশোধনে আসে না, বরং সমালোচনার মাধ্যমে সংশোধনে আসে। আমার এখন থেকে অন্তত 2-3 বছর আগের একটা আলোচনা দেখবেন জামাত ইসলামের গঠনতন্ত্র নিয়ে, এবং সেই আলোচনা জামাতের টপ টু বটম প্রায় সকলেই দেখেছেন, এবং এটা নিয়ে তাদের মতামত আমাকে বিভিন্ন সময় জানিয়েছেন, আমির জামাত সহ। তো আমি ব্যক্তিগতভাবে এই নীতিতে বিশ্বাস করি, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের রওজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাযাল কবর, ইয়ানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা ব্যক্তি এমন যার কিছু আদর্শ গ্রহণযোগ্য, কিছু আদর্শ বর্জনীয়, কিছু বিষয় গ্রহণীয়, কিছু বিষয় বর্জনীয়, শুধুমাত্র এই কবরে যিনি আছেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সুতরাং ভুল ত্রুটি সবারই থাকবে। জামায়াত ইসলামের গঠনতন্ত্র ইতিমধ্যে 22 বার সংস্কার করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর যে গঠনতন্ত্র আছে, আপনি খুললে দেখবেন 2019-এ সর্বশেষ 22তম এডিশন প্রকাশিত হয়েছে। তো 22 বার সংশোধন হওয়ায় কিন্তু এটা প্রমাণ করে আগামীতেও আরো অন্তত 22 বার ন্যায়ের দ্বিগুণ 10 গুণও সংস্কার হতে পারে। তো সুতরাং যেখানে ভুল থাকবে সেটা নিয়ে আলোচনা না হলে সংস্কার আসবে কিভাবে। তো আমি যেই যেই পয়েন্টে ইতিপূর্বে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ সবগুলোতেই মহব্বতের জায়গা থেকে, পরিবর্তনের জায়গা থেকে, সংস্কারের জায়গা থেকে, এবং এটা শুধুমাত্র এক দলের না, বাংলাদেশে এমন দল, এমন ব্যক্তি কম আছে যারা কোথাও কোনো ভুল করেছে আর আমার গোচরে এসেছে, কিন্তু আমি প্রতিবাদ করিনি। দ্বিতীয় বিষয় হলো, আপনি বলেছেন যে আপনি একসময় ইসলামী আন্দোলনে ছিলেন। আমার মনে হয় সাইফুর সাগর ভাই আজকের অনুষ্ঠানের আয়োজনটাতে একটু তাড়াহুড়া করেছেন, যার কারণে মন্তব্যের মধ্যে ওই ভুলটা চলে এসেছে। আমি কখনো ইসলামী আন্দোলনে ছিলাম না, একদিন, এক মুহূর্তে, এক সেকেন্ডের জন্য না। ভিন্ন একটা সংগঠনে ছিলাম। তো সংগঠন পরিবর্তন তো একটা স্বাভাবিক ব্যাপার। এটা আমরা যেমন ছাত্র জামানায় প্রতিষ্ঠান পরিবর্তন করার কখনো প্রয়োজন পড়তো, আপনি এক সময় এক মাদ্রাসায় ছিলেন অথবা এক স্কুলে ছিলেন, আপনার এখন মনে হচ্ছে যে আপনি অন্য স্কুলে, সেটা এর চাইতে বৃহৎ হোক অথবা এর চাইতে আরো কোনো পরিশীলিত হোক, যে কোনো কারণে মানুষ প্রতিষ্ঠান পরিবর্তন করে। বাংলাদেশ থেকে এমন বহু ছাত্র আছে দারুল উলুম দেওবন্দে গিয়ে, দারুল উলুম করাচিতে গিয়ে, আল আজহারে গিয়ে, মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা সম্পূর্ণ করে। তো আমি মনে করি সবগুলো ইসলামী দলের মূল লক্ষ্যই হলো আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করা। এটার জন্য এক একজনের কর্মপন্থার মধ্যে হয়তো ভিন্নতা আছে, এক একজন এক এক রোড ধরে আগাচ্ছে, কিন্তু গন্তব্য সকলের একই। তো গন্তব্য যদি একই হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই এমন কারোর সাথে কাজ করা দরকার যেখানে কাজটা নিষ্ফলা মাঠের কৃষকের কাজের মতো হবে না, বরং যেখান থেকে, যেহেতু আমাদের জীবনটা বড় ক্ষুদ্র, অল্প জীবনে আমার মেধা, যোগ্যতা, প্রতিভা এমন কোথাও লাগানো দরকার যেখান থেকে সর্বোচ্চ ফলাফল বের হয়ে আসবে। তা আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামীতে কাজের এই ক্ষেত্র আছে, এই বৃহৎ পরিসরটা আছে যেখান থেকে ব্যাপক কাজ করা সম্ভব। হ্যাঁ, বাকি থাকলো
যে সমালোচনা আগে যেমন ছিল এখনো থাকবে। আগে হয়তো কখনো পাবলিক প্লেসেও সমালোচনা হয়েছে, এখন ফোরামের মধ্যে সমালোচনা হবে। এমনকি আমিরা জামাত থেকে শুরু করে ওলামা বিভাগের দায়িত্বশীল থেকে শুরু করে যারাই আমার সঙ্গে কথাবার্তা হয়েছে, প্রত্যেকেই এটা আমাকে বিশেষভাবে বলেছেন যে আপনার যখনই কোনো অসঙ্গতি দেখা দিবে আপনি অবশ্যই এটা আমাদেরকে অবগত করবেন। আর সর্বোপরি আমি লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হলো জামায়াতে ইসলামী একটা পলিটিক্যাল পার্টি। তো একটা পলিটিক্যাল পার্টির মূল লক্ষ্য আর উদ্দেশ্যের সাথে যখন কেউ একমত থাকে, তখন অন্যান্য অনেক বিষয় যেটা সাথে একমত না হলেও তারা তাদের সাথে কাজ করতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, বাংলাদেশ আওয়ামী লীগ মুজিববাদে বিশ্বাসী, চারটা নীতিতে বিশ্বাসী, কিন্তু আওয়ামী লীগ করে এমন বহুত লোক আছে যারা চার নীতি চারটাই মানে এমন না, যেমন সমাজতন্ত্র বিশ্বাস করে না। এমন বহুত মানুষ আওয়ামী লীগ করে যারা মুজিববাদের এই গুরুত্বপূর্ণ মূলনীতির সাথে একমত না। একইভাবে আপনি দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে হিন্দু প্রার্থীও আছেন, অমুসলিম প্রার্থী। তো অমুসলিম প্রার্থী তিনি কোন আকীদা নিয়ে তিনি এখানে এসেছেন? আজকাল তো জামাত ইসলামী বললে মনে হয় এটা আকীদা ভিত্তিক একটা দল। না, আমি মনে করি জামাত ইসলামী আকীদা ভিত্তিক কোনো দল না, এটা ফিকহি কোনো মাযহাবও না। এবং এর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন সৈয়দ আবুল আলম মওদুদী সাহেব, তাকে জামাত ইসলামের কর্মী, নেতা, সমর্থক কেউই তারা আকীদার ইমামও মনে করেন না, ফিকহি মাযহাবের ইমামও মনে করেন না। জাস্ট তিনি একটা দলের প্রতিষ্ঠাতা। তো আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই তো প্রতিটা মুসলমানের আকীদা হবে। মাযহাবের ক্ষেত্রে এটা অবশ্যই যার যার স্বাধীনতার ব্যাপারে। অঞ্চলে যেহেতু হানাফি মাযহাব প্রসিদ্ধ, অধিকাংশ হানাফি মাযহাবই ফলো করে থাকবে। তো এগুলোর সাথে তো পলিটিক্স এর বিষয়টা সব সময় ওতপ্রোতভাবে জড়িত থাকে এমন না, বরঞ্চ এখানে জামাত ইসলামী এবং অন্যান্য সংগঠনগুলো মূল যে পয়েন্টে রাজনীতি করে যাচ্ছে, তো যেমন চরমোনাই করে এমন বহুত লোক এমন আছে যারা পীর মুরিদি করে না, বা মানে পীর সাহেবের হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়ে এই মুরিদি সিস্টেমের সাথে তারা অভ্যস্ত না বা একমত না, কিন্তু ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভিশনের সাথে তারা একমত, তারা কাজ করে যাচ্ছে। এটা যে কোনো দলের ক্ষেত্রেই হতে পারে। তো যার কারণে কোনো একটা দলের সাথে কাজ করার মানে এটা না যে আপনি আপনার আকীদা চেঞ্জ করে ফেলেছেন, আপনার মাযহাব চেঞ্জ করে ফেলেছেন। এগুলো প্রোপাগান্ডা এবং ভুল ধারণা ছাড়া অন্য কিছু না। ধন্যবাদ। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব চলে এসেছে। জি, আমি আরো কিছু যে প্রশ্ন করতে চাই, রিলেভেন্ট আর কি, ছোট ছোট যে ইসলামী আন্দোলন থেকে কিন্তু আপনার এই পরিবর্তনের পর তারা অনেকগুলি অভিযোগ করেছে এবং আপনার আকীদা নিয়েও প্রশ্ন তুলেছে। আকীদাটা কি এখানে বেশি আপনি গুরুত্ব দিয়েছেন আপনার পরিবর্তনের মধ্যে, নাকি আপনার রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে, কেন যখন মাত্র আর 20-25 দিন আছে সামনে জাতীয় ইলেকশন, এখানে কি এর এই পরিবর্তনের পিছনে অন্য কোনো কিছু কাজ করেছে কিনা যার কারণে আপনি এই মুহূর্তে সিদ্ধান্তটা নিয়েছেন? না, এখন যেহেতু এমন একটা সময় আমি যোগদান করেছি, আমি যদি আরো 2-3 মাস আগে যোগদান করতাম তাহলে কারো এই কথা বলার সুযোগ ছিল যে উনি মনে হয় সেখান থেকে নির্বাচন করার জন্য, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য তিনি সেখানে গিয়েছেন মধু আহরণের জন্য। আবার যদি আমি নির্বাচনের পরে যোগদান করতাম, যে সময়ে যদি এমন হয় যে তারা পাওয়ারে চলে আসলেন, রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেন, তখন অনেকে বলবে যেহেতু ক্ষমতায় আছে ক্ষমতার ভাগ নেওয়ার জন্য। আমি এমন একটা সময় এসেছি যখন দুই অভিযোগের কোনো অভিযোগ দুনিয়াবি কোনো স্বার্থের ব্যাপার এখানে ইঙ্গিত করার কোনো সুযোগ নেই। কারণ এই মুহূর্তে নতুন করে কোনো জায়গায় প্রার্থী হয়ে নির্বাচনে যাওয়ারও কোনো সুযোগ নেই। আবার আগামী দিনে কে ক্ষমতায় যাবে না না যাবে এটা তো সম্পূর্ণ তাকদীরের ব্যাপার, ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না। এটা কারো পক্ষেই করা সম্ভব না। তো সুতরাং এখানে লক্ষ্যের ভেতর যে দুনিয়ার কোনো বিষয়টা নেই, এটা সকলের সামনে স্পষ্ট থাকবে, এটাই মূল বিষয়।